এবার গোষ্ঠী সংক্রমণ, ঈশ্বরের নিজের দেশেই গোষ্ঠী সংক্রমণ। কেরলের দাবি খারিজ কেন্দ্রের। পিনারাই বিজয়ন দাবি করেছেন কেরলের মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নয়া নির্দেশিকা, কোভিড হলেই হাসপাতালে নয় বরং ঘরেই আইসোলেশনে থাকুন। হ্যান্ড স্যানিটাইজার কোনটা কাজের? হ্যান্ড স্যানিটাইজার চিনবেন কিভাবে? সঠিক স্যানিটাইজার, হ্যাঁ সঠিক স্যানিটাইজার চিনবেন কিভাবে আমরাই দেখাবো আপনাদেরকে, একটু অপেক্ষা করুন। তার আগে তিনজন অতিথি রয়েছেন, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক ডাক্তার কুণাল সরকার, চিকিৎসক ডাক্তার দীপ্তেন্দ্র সরকার এবং আমাদের সঙ্গে রয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার কাজল কৃষ্ণ বণিক। এবারে চলে যাই, আজ দিনভর জানিয়ে আলোচনা চলছে ভারতে প্রথম গোষ্ঠী সংক্রমণ, সেটা আবার কেরলে। কোভিড যুদ্ধে যে কেরলের প্রশংসায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সেই রাজ্যেই গোষ্ঠী সংক্রমণের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, কিন্তু মানতে নারাজ কেন্দ্র। গডস ওন কান্ট্রি কেরল। করোনা ঠেকাতে কেরল মডেলের প্রশংসা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবার সেই কেরলেই গোষ্ঠী সংক্রমণ। এই প্রথম কোন রাজ্য গোষ্ঠী সংক্রমণের কথা ঘোষণা করল। শুক্রবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানান, তিরুবনন্তপুরমের উপকূল এলাকা পুল্লভিলা ও পন্থুরাতে গোষ্ঠী সংক্রমণ হয়েছে। কেন কেরলের এলাকাগুলিতে গোষ্ঠী সংক্রমণ ছড়ালো? বিশেষজ্ঞরা বলছেন, তিরুবনন্তপুরমের উপকূল এলাকাগুলিতে জনঘনত্ব অত্যন্ত বেশি, তাই বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রাখা কঠিন। গোষ্ঠী সংক্রমণ মোকাবিলায় সংক্রমিত এলাকাকে 3টি জোনে ভাগ করা হয়েছে। অঞ্চুথেঙ্গু পেরুমাথুরা পর্যন্ত এলাকাকে একটি জোনে রাখা হয়েছে। দ্বিতীয় জোনটি পেরুমাথুরা থেকে ভিজিনাজাম, তৃতীয় জোনটি ভিজিনাজাম থেকে উরাম্বু পর্যন্ত। করোনায় গোষ্ঠী সংক্রমণের খবরে অনেকেই হতবাক, কারণ এই কেরলই প্রথম থেকে দেশকে পথ দেখিয়েছে। কেরল মডেল সর্বত্র প্রশংসা পেয়েছে। কড়া লকডাউন, 28 দিনের কোয়ারেন্টিন, লাগাতার টেস্ট, জেলায় জেলায় কোভিড কন্ট্রোল সেল, ভিন রাজ্যের শ্রমিকদের জন্য শিবির। এই কেরল মডেলেই সাফল্য আসে, কিন্তু তাল কাটল তিরুবনন্তপুরমের গোষ্ঠী সংক্রমণে। সেখানকার উপকূল এলাকা সম্পূর্ণ লকডাউন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশেষ পুলিশি ব্যবস্থাও নেওয়া হয়েছে। তবে কেরলে গোষ্ঠী সংক্রমণের দাবি মানতে নারাজ স্বাস্থ্য মন্ত্রক। নিউজ 18 বাংলা। আমি প্রথমেই ডাক্তার কাজল কৃষ্ণ বণিকের কাছে জানতে চাইব, আবারও সাধারণ মানুষের একটু জানার জন্য, এই গোষ্ঠী সংক্রমণের মাপকাঠিটা ঠিক কি? দেখুন, গোষ্ঠী সংক্রমণ সম্পর্কে সবচাইতে ভালো কথা বলেছেন পাবলিক হেলথ ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার যিনি মাননীয় প্রেসিডেন্ট ডক্টর শ্রীনাথ নেত্রী। তিনি বলছেন এটা একটা ম্যাটার অফ ডেফিনেশন মাত্র। এটা একটা টার্ম, যে টার্মটা দিয়ে আমরা কোনো একটা সংক্রামক ব্যাধির ভয়াবহতা বা কতটা ছড়িয়ে পড়েছে সেটা বোঝানোর চেষ্টা করি মাত্র। ঠিক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে বিভিন্ন স্টেজ অফ ট্রান্সমিশন বলেন, তাতে 3rd স্টেজ পর্যন্ত বলা আছে, কিন্তু তারপরে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি কমিউনিটি ট্রান্সমিশন বা গোষ্ঠী সংক্রমণ, এটা বোঝাতে গেলে আমাদের বোধহয় সাধারণ মানুষের জন্য এই কথা বলাটাই যথেষ্ট হবে যে যখন কোনো একটা এলাকা, এবং সেটা যদি বিস্তীর্ণ এলাকা হয়, অনেক মানুষ যারা সংক্রামিত হবেন, এবং এখনো পর্যন্ত আমরা জানি সংক্রামিত হতে গেলে একটা সংক্রামক ব্যাধির সংক্রামিত মানুষের সংস্পর্শে আসতে হবে। যদি কোনো মানুষ সেই রকম কোনো সংক্রামিত মানুষের সংস্পর্শে আসেননি, বা তিনি কখনো বিদেশে, যেখানে সংক্রমণটা প্রথম দিকে হয়েছিল, সেখানে যাওয়ার কোনো ইতিহাস নেই, অথচ তার মধ্যে এখন সংক্রমণ পাওয়া যাচ্ছে, এরকম 1-2 নয়, বেশ কিছু মানুষের মধ্যে বিস্তীর্ণ এলাকা জুড়ে, তখনই কিন্তু আমরা সেই অবস্থানটাকে বলতে পারি যে হ্যাঁ, এটা রিচড এমন একটা লেভেলে পৌঁছে গেছে, যে লেভেলটাকে আমরা গোষ্ঠী সংক্রমণ ছাড়া অন্য কিছু ভাবতেই পারি না। সেই অবস্থাটাই হচ্ছে গোষ্ঠী সংক্রমণ। এটাকে WHO তার স্টেজ 3-তে যে কথাটা বলেছেন, বিস্তীর্ণ এলাকা, অনেক মানুষ,
তার সাথে যুক্ত করতে হবে ঠিক আছে। যে সংক্রমণের কোনো সূত্র, সোর্স অফ ইনফেকশনটা যখন ট্রেস করায় নিশ্চিত হওয়া যাবে না। আমি আসবো ডাক্তার কুণাল সরকার। এখন 10 লক্ষ ছাড়িয়ে গেছে, দিনে 35,000 আক্রান্ত হচ্ছে দেশে। শুধু কি কেরল, নাকি গোটা দেশেই অনেক জায়গায় গোষ্ঠী সংক্রমণ হয়েছে? দেখো, প্রথমত আমরা জিনিসটাকে যদি একটু পরিপ্রেক্ষিতে দেখি, তাহলে এখনো অব্দি আমরা কি করে এই সমস্ত পরিসংখ্যানগুলো জেনেছি? আমরা পরিসংখ্যানগুলো জেনেছি টেস্টের মাধ্যমে, ঠিক। রাইট? তো আমরা এই যে টেস্টিং এর প্রেক্ষাপটে এই কথাটা বলছি, এখনো কিন্তু মাত্র 1% ভারতবাসী টেস্টেড হয়েছেন। সুতরাং এখনকার আমাদের যে পর্যালোচনা, দ্যাট ইজ অলমোস্ট ইররেলেভেন্ট টু 99% অফ আওয়ার পপুলেশন। তারা কিন্তু এখনো এই আতশ কাছের তলায় তারা এখনো আসেননি। এখন যে 1%-এর আমরা টেস্টিং করেছি, আর এখন মানে কাজল যে কথাটা বললো, অ্যাবসলিউটলি আমরা সবাই, আমি নিশ্চয়ই তার সাথে একমত। এবার তুমি দেখবে যে একটা জিনিস হয় যে যখন একটা জায়গায় এই যে ইনফেক্টিভিটি রেট পার 100 ইনফেকশন, এই ইনফেক্টিভিটি রেট যখন এই 10 মানে 100 জনের মধ্যে 10 জন, 100টা টেস্ট করলে 10 জন, 12 জন, মেরে কেটে 15 জন, এরম একটা রেটে থাকলে কি হয়, তখন সেই যারা ইনফেক্টেড হচ্ছেন তারা বুঝতে পারেন বা বলতে পারেন যে আমার ওর থেকে হয়েছে, আমি ওর সঙ্গে কথা বলেছি, তার থেকে হয়েছে। সেখানে এই কন্ট্যাক্ট ট্রেসিং, ট্র্যাকিং এগুলো করা সম্ভব হয়। অ্যান্ড ফর অল প্র্যাকটিক্যাল পারপাসেস, যখন এই ইনফেক্টিভিটি রেট 20%, 25% টপকে বেরিয়ে যায়, তখন আমরা দিশেহারা, আমরা বুঝতে পারি না কোত্থেকে হলো। ঠিক। তো পিনারি বিজয়ন যে স্ট্যাটিস্টিকটা উনি উল্লেখ করেছেন, ইন দোজ টু ভেরি ট্রিভ্যান্ড্রাম পকেট, সেখানে ইনফেক্টিভিটি রেট ইজ 52%। 97 জনের টেস্ট হয়ে 48 না 50 জনের পজিটিভ পাওয়া গেছে। এবং এই 50% ইনফেক্টিভিটি আমরা মুম্বাইতে দেখেছি, আমরা দিল্লিতে দেখেছি। সুতরাং অবশ্যই কেউ যদি বলে সারা ভারতবর্ষ কমিউনিটি স্টেজে গেছে, অবশ্যই সেটা ঠিক নয়, কিন্তু পকেটস অফ মুম্বাই, এরিয়াস অফ দিল্লি, শাহাদরা এটসেট্রা এটসেট্রা নিশ্চয়ই সেখানে গেছে। ঠিক আছে। এবং সেটাকে আমরা যত, এটা মানতে কারো ভালো লাগবে না, যত তাড়াতাড়ি আমরা মেনে নেব, বেটার ইট ইজ। দীপ্তেন্দ্র সরকার, ডাক্তার দীপ্তেন্দ্র সরকার, এখানে মানতে অসুবিধাটা কোথায়? কারণ করোনা আক্রান্তের দিক থেকে যেটা বললেন ডাক্তার কুণাল সরকার, যে কোনো কোনো পকেটে এরকম হয়েছে, তা পকেটেই যদি হয়ে থাকে, পিনারাই বিজয়ন যদি বুঝে থাকেন, তাহলে মুখ্যমন্ত্রীর দাবি মানতে অসুবিধে কোথায় কেন্দ্রের? কেন মানছেন না? আমাদের সঙ্গে ইতিমধ্যে যোগ দিয়েছেন দেবকিশোর গুপ্ত, সংক্রামক রোগ বিশেষজ্ঞ। ডাক্তার দীপ্তেন্দ্র সরকার। মূলত আমি যেটা বলি, পিনারাই বিজয়ন যেটা বলছেন, আমি প্রথমে ওনাকে সাধুবাদ দেব। তার কারণ সাদাকে সাদা আর কালোকে কালো বলতে পারাটাই বিজ্ঞানের ভিত্তি। এবং যদি আমরা এটা স্বীকার করি যে এটা কালো, তাহলে এটা কালো, তাহলে আমার কালোর বিরুদ্ধে লড়াই করার হাতিয়ারগুলো আমি সেইভাবে তৈরি করব। আর আমি যদি কালো দেখে সেটাকে সাদা বলি, তাহলে আমার হাতিয়ারগুলোও সেরকম ভোঁতা হবে। সুতরাং আমি এইটা সাধুবাদ জানাবো, ওনার এই সৎসাহস আছে যে পার্টিকুলার দুটো জেলাতে আমার ট্রান্সমিশন রেট এত বেশি যে আমার মনে হচ্ছে এটা কমিউনিটি ট্রান্সমিশন, এই কথাটা উনি স্বীকার করেছেন এবং সুতরাং উনি এগোবেন। এটাই আমার প্রথম বক্তব্য। দ্বিতীয় বক্তব্য, এর অর্থ এই নয় যে দেশ হিসেবে এটা কমিউনিটি ট্রান্সমিশনে গেছে। কারণ দেশ হিসেবে WHO অ্যাকচুয়ালি জেলা হিসেবে তো ধরে না, WHO দেশ হিসেবে ধরে। এবার দেশ হিসেবে যেটা কেন্দ্রীয় মন্ত্রী বলছেন, তার ভিত্তি হচ্ছে ICMR এর দুটো সেরো সার্ভে স্টাডি হয়েছে। একটা সেরো সার্ভে স্টাডি হচ্ছে যেখানে ইনসিডেন্স কম, গ্রিন জোন, সেইখানে একটা সেরো সার্ভে হয়েছে, সেখানে দেখিয়েছে লেস দ্যান 0.7% অফ দ্য পপুলেশন ইজ ইনভলভ। ধরে নিন এক্সাম্পল হচ্ছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, যেখানে ইনসিডেন্স খুব কম। আবার যেসব জায়গায় 50%-র বেশি লোকের ক্ষেত্রে কন্ট্যাক্ট ট্রেসিং করা সম্ভব হয়নি, যেরকম কলকাতার ক্ষেত্রে, সেখানে সেরো সার্ভে রিপোর্ট বলছে 14.5 to 15%। সুতরাং এই দুটো ভিত্তির ওপর দাঁড়িয়ে আপনি বলবেন যে এখনো পুরো দেশটা ক্লাস্টারিং অফ কেস আছে,
নাকি কমিউনিটি স্প্রেডে আছে। আচ্ছা। যদি আপনি পুরুলিয়াতে দেখেন 15% এফেক্টেড আগামী 7 দিনের মাথায়, তাহলে আপনাকে ডিক্লেয়ার করতে হবে ওয়েস্ট বেঙ্গল হ্যাজ গন ইনটু কমিউনিটি Right. ট্রান্সমিশন। সেরকম পুরো বুঝতে পেরেছি। কেরল কমিউনিটি ট্রান্সমিশনে যায়নি, পার্টিকুলারলি দুটো জেলা যেখানে হাই ইনসিডেন্স। এটা থেকে আর একটা জিনিস পরিষ্কার, কেরল যে অত্যন্ত ভালো কন্ট্যাক্ট ট্রেসিং করছে টেস্টিং এর সাথে, এটাও কিন্তু পরিষ্কার হয়। তবে স্বাস্থ্য মন্ত্রক মানতে নারাজ, উপরন্তু তারা বলছে নয়া নির্দেশিকায় করোনা পজিটিভ হলেই হাসপাতালে ছুটতে হবে না, এটাই নয়া নির্দেশিকা কেন্দ্রের। দেখুন, সংক্রমণের নিরিখে প্রতিদিন নিজের রেকর্ড ভাঙছে করোনা। দ্রুত গতিতে বাড়ছে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যাও। দেশজুড়ে স্বাস্থ্য পরিকাঠামোয় ব্যাপক চাপ বাড়ছে। অনেক কোভিড হাসপাতালে বেডের আকাল, পর্যাপ্ত চিকিৎসক স্বাস্থ্যকর্মীরও অভাব। সংকটের পরিস্থিতিতে করোনা মোকাবিলায় নতুন গাইডলাইন প্রকাশ করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। স্বাস্থ্য মন্ত্রকের পরামর্শ, করোনা পজিটিভ হলেই হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন নেই। উপসর্গহীন করোনা আক্রান্তরা বাড়িতেই থাকুন। মৃদু উপসর্গেও বাড়িতে থেকে চিকিৎসা করান। শুধুমাত্র মাঝারি উপসর্গ বা সংকটাপন্ন রোগীদেরই হাসপাতালে ভর্তি হওয়া উচিত। কেন বাড়িতে থেকে চিকিৎসা, তার যুক্তিও দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। ভারতে করোনা থেকে সুস্থতার হার 63.3%। 1%-এরও কম আক্রান্তকে ভেন্টিলেশনে রাখতে হচ্ছে। 2%-এরও কম আক্রান্তকে আইসিইউতে রাখতে হচ্ছে। 3%-এরও কম আক্রান্তকে অক্সিজেন দিতে হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রকের নয়া পরামর্শকে যুক্তিযুক্ত বলেই মনে করছেন চিকিৎসকদের একাংশ। হোম আইসোলেশন বা হোম বেসড কেয়ার জনস্বাস্থ্যের একটা স্বীকৃত পদ্ধতি। এটা যদি বাস্তবে প্রয়োগ করতে হয় তাহলে আমাদের প্রথম দরকার হচ্ছে আত্মবিশ্বাস, যিনি অসুস্থ হয়েছেন তার এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের। 2 নম্বর যেটা লাগবে, এই গাইডলাইন্সও আছে, উপযুক্ত একটা পরিবেশ, আলাদা আলো বাতাসযুক্ত ঘর এবং সেখানে পরিচর্যা, দৈনন্দিন পরিচর্যা করবেন এমন একজন সুস্থ কম বয়সী মানুষ। সবচাইতে জরুরি যেটা, সেটা হচ্ছে আত্মীয় স্বজন তো বটেই, আশপাশের প্রতিবেশীদের সাহায্য সহযোগিতা এইরকম কাজটাকে বাস্তবে প্রয়োগ করতে গেলে অত্যন্ত জরুরি। স্বাস্থ্য মন্ত্রকের দাবি, টেস্ট, ট্র্যাক ও ট্রিটমেন্ট অর্থাৎ করোনা পরীক্ষা, শনাক্ত ও চিকিৎসা, এই 3 অস্ত্রেই মহামারী মোকাবিলায় সাফল্য আসছে। নিউজ 18 বাংলা। আমি ডাক্তার দেবকিশোর গুপ্ত আপনার কাছে জানতে চাইবো যে এই যদি নয়া নির্দেশিকা হয়, গোষ্ঠী সংক্রমণ হচ্ছে না, গোষ্ঠী সংক্রমণ মানতে চাইছে না কেন্দ্র, গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা আরো বাড়বে কিনা? সেটা হয়তো বাড়বে। এবার প্রথমে দেখতে হবে যে গোষ্ঠী সংক্রমণ আর কমিউনিটি ট্রান্সমিশনটা ডেফিনিশনটা কি। এখানে অনেক সময় কমিউনিটি ট্রান্সমিশন আমরা যদি নর্মাল কলোকিয়াল ভাবে নিই তাহলে কিন্তু কনফিউজ হয়ে যাবে। অনেকেই বলতে পারবে যে এটা হয়ে যাচ্ছে, সব জায়গায় কমিউনিটি ট্রান্সমিশন দেখতে পাচ্ছি। কিন্তু আপনি যদি সিডিসি রেকমেন্ডেশন বা ডেফিনিশনটা দেখেন তাহলে কমিউনিটি ট্রান্সমিশন আমি তখনই বলবো যখন কোনো সোর্স অফ ইনফেকশন পাওয়া যাচ্ছে না। মানে এমন একজনের থেকে ইনফেকশন হলো যে কিনা ট্রাভেল করেনি, যে কিনা করোনা ডায়াগনোজ নয়, এরকম কোনো মানুষের থেকে। তো সেই এপিসোডটা একটু কমই। এবার কেরালায় যেটা হয়েছে, ওরা অ্যাকনোলেজ করেছেন যে ওখানে গোষ্ঠী সংক্রমণ হচ্ছে, এবং আপনি যদি মাস 1.5-2 আগের একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নির্দেশিকা দেখেন, এখানেও কিন্তু লিমিটেড কমিউনিটি ট্রান্সমিশন মেনে নেওয়া হয়েছিল। কাজে লিমিটেড কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে না সেটা নয়। তবে হ্যাঁ, যেভাবে এখন সংক্রমণ বাড়ছে তাতে তো ন্যাচারাল কোর্সেই কমিউনিটি ট্রান্সমিশনের দিকে এগোতেই পারে। সেখানে ঠেকিয়ে রাখার চান্স তো অনেকটাই কম। তবুও আমাদের যতটা সম্ভব প্রিকশনস নিতে হবে। কিন্তু যেটা আমি বলতে চাই যে ন্যাচারাল কোর্সেই কমিউনিটি ট্রান্সমিশনের দিকে যেতে পারে। বেশ, এই যে নয়া নির্দেশিকা, এই নয়া নির্দেশিকায় আমরা দেখছি বিভিন্ন জায়গাতে, আপনারা আছেন চিকিৎসক বিশেষজ্ঞরা, আমরা দেখছি বিভিন্ন ধরনের স্টিগমা। কলকাতার একটি ফ্ল্যাটেই করোনা আক্রান্ত হয়েছেন, তাকে বলছেন থাকবেন না, ফ্ল্যাটের অন্যান্য বাসিন্দারা বলছেন আপনি হাসপাতালে ভর্তি হন। আর এই নির্দেশিকা আসছে যে হাসপাতালে নয়, ঘরেই থাকুন। আমাদের কি সেই রকম মানসিকতা আছে করোনা আক্রান্তকে নিয়ে থাকার? আসবো, একটা ছোট্ট বিরতি নেব। বিরতির পর আপনাদের দেখাবো, এর আগেই বলেছি, হ্যান্ড স্যানিটাইজার সঠিক কিনা জানবেন কিভাবে, চিনবেন কিভাবে, সেই পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরবো ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন। স্বাস্থ্য মন্ত্রকের করোনা হলেই হাসপাতালে নয়, বাড়িতে থেকেই চিকিৎসা করুন। আমি ডাক্তার কুণাল সরকার আপনার কাছে যাব।
মাস্ক না পরার অতি সাহস দেখাচ্ছেন বহু মানুষ। গতকাল সুকুমার মুখোপাধ্যায় তিনি বলছিলেন আমাদের সঙ্গে কথা বলার সময় যে 30 থেকে 35% মানুষ স্বাস্থ্যবিধি মানছেন, বাকিরা মানছেন না। তারা আবার করোনায় আক্রান্ত কোনো রোগী হলে পরে তাদেরকে অচ্ছুত করে দিচ্ছেন, সেখানে আবার সাহস নেই। তাহলে বাড়িতে থেকে করোনা মোকাবিলা কিভাবে সম্ভব? হোম অ্যাসপেক্টের উপরে একটু জোর দিতে চাই। প্রথম যদি আমরা এখন বর্তমান পরিস্থিতিটার কথা ভাবি, তাহলে আমাদের কিন্তু যদি এখন পশ্চিমের কথা ভাবো যে 14,000 মতো অ্যাক্টিভ কেস আমাদের রেজিস্ট্রিতে দেখাচ্ছে। এই 14,000 অ্যাক্টিভ কেসের মধ্যে কিন্তু হসপিটালাইজেশনে আমরা খালি অ্যাকাউন্ট করতে পারছি 4,000 কেসে। তার মধ্যে 70-30 তো অলরেডি হয়ে রয়েছে। 70% অফ দ্য পেশেন্ট হু আর পজিটিভ অ্যান্ড অ্যাক্টিভ আর নট ইন হসপিটাল, তারা তো বাড়িতেই রয়েছে। এবং মোটামুটি এই পরিসংখ্যান আমরা সমস্ত রাজ্যতেই গেলে খুঁজে পাবো। সুতরাং এটা খুব নতুন কিছু নয়, কিন্তু চিন্তাটা অন্য জায়গায়। সেই চিন্তাটা হলো আমরা তো কেবল জয়মাকালী বলে বাড়িতে দুটো জবা ফুল শান্তির জল দিয়ে দিয়ে রাখলে হবে না। সেখানে আমাদের হোম মনিটরিং, সেখানে মানুষকে আজকে এই যে একটু অল্প বয়সী মেয়েকে আমরা দেবদত্তাকে কদিন আগে হারালাম, আমরা কি করে কমিউনিটিতে বা হাসপাতালে গিয়ে তাকে নিতে নিতে 3-4 দিন দেরি হয়ে যাচ্ছে। সেখানে ডায়াগনোসিং ব্রেথলেসনেস, ডায়াগনোসিং ইনক্রিজিং কাফ, এগুলো কে করবে আমাদের কমিউনিটিতে? তারও তো একটা ব্যবস্থা রাখতে হবে। আজকে যদি গড়পড়টা আমরা দেখি যে 12,000-10,000 মানুষ বাড়িতে থেকে অবজার্ভ হচ্ছেন, তাহলে আমার কি কমিউনিটিতে 10-12,000 মানুষের অক্সিজেন স্যাচুরেশন ইত্যাদি মনিটর করার মতো একটা কমিউনিটি নেটওয়ার্ক? একটা কথা বলি, আমি জানি না অন্যরা এটা কিভাবে, তাদের অবজারভেশনটা কি? আজকে মানুষ অসুস্থ হচ্ছেন, হয় বাড়িতে আছেন, হাসপাতালে যাচ্ছেন। এই ডামাডোলের বাজারে দ্য এন্টায়ার কমিউনিটি লেভেল হ্যাজ ডিসঅ্যাপিয়ার্ড। আজকে জেনারেল প্র্যাকটিশনাররা কমিউনিটি লেভেলে, হেলথ ক্লিনিকরা, তাদের আমরা ধর্তব্যের মধ্যেই আনছি না। আমাদের এই নেটওয়ার্ক, মেট্রিক্স, ফ্যাব্রিক অফ করোনা কন্টেইনমেন্টের মধ্যে, তো তারা যদি আমাদের এই ইকুয়েশনের মধ্যে না থাকেন, তাহলে কেবল আমরা একেবারে ভগবানের দয়া তাকে একটা লোককে বাড়িতে ঠেলে দিচ্ছি। দ্যাট ইজ নট ফেয়ার। দ্য গভর্নমেন্ট উইল হ্যাভ টু বি অ্যাওয়্যার অফ দিস প্রবলেম। আজকে কিন্তু ডাক্তার বণিক, আজকে কিন্তু রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহা বলেছেন যে সেফ হোম সঙ্গে কোভিড হাসপাতালের একটা কানেকশন থাকবে, সেফ হোমের সঙ্গে একটা অ্যাম্বুলেন্স থাকবে। এটা তো যথোপযুক্ত নাকি? হ্যাঁ, দেখুন, আমি আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে কমিউনিটি ট্রান্সমিশনের দুটো কথা বলি। কেরালার আগে কিন্তু দিল্লির হেলথ মিনিস্টার মিস্টার সত্যেন্দ্র জৈন বলেছিলেন কমিউনিটি ট্রান্সমিশন হয়ে গেছে, কিন্তু সাবজেক্ট টু অ্যাপ্রুভাল অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। এইটা একটা ইনফরমেশন আপনাদের জানানো। আর একটা যেটা ডক্টর গুপ্ত বলেছেন যে লিমিটেড কমিউনিটি ট্রান্সমিশনের কথা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অনেক আগেই স্বীকার করে নিয়েছিলেন। এ দুটো মাথায় রাখতে হবে। আজকে যে প্রশ্নটা আপনি এখন করলেন, যে চিফ সেক্রেটারি স্যার যেটা বলেছেন, এটা তো আমরা জানি যে আমরা বারংবার বলছি 80% মানুষের কোনো জটিলতা হয় না, কিন্তু কে দায় নেবে বলুন তো? আমি তো বারবার বলি কমিউনিটি পার্টিসিপেশন এনশিওর না করলে এই মানুষজনকে আক্রান্ত হলে তাদের বাড়িতে রেখে যে চিকিৎসা করা যাবে, আমার পাশের আমার প্রতিবেশীকে কে বোঝাবেন? এই যে অ্যাওয়ারনেস জেনারেশন করা এবং কমিউনিটি যে একটা কনসেনসাস ডেভেলপ করা, এই কাজটা আমরা কিন্তু অত্যন্ত সদর্থকভাবে করতে পারিনি বা করার চেষ্টাই করিনি আদৌ। আমি যেটা মনে করি যে আজকে হাসপাতালগুলোর সাথে যেমন স্যাটেলাইট সেন্টার থাকছে, তেমনি এই মৃদু উপসর্গ বা প্রি সিমটমেটিক বা অ্যাসিমটমেটিক মানুষগুলোর জন্য বাড়িতে রাখা সম্ভব না হলে যে সেফ হোমের কনসেপ্টটা এসছে, এটা অত্যন্ত ভালো। কিন্তু সেখানেও সে প্রশ্নটা থেকে যায় যে এই মানুষগুলোকে দেখভাল করবেন কারা? তাদের তো মিনিমাম প্রশিক্ষণটা দিয়ে তাদের বোঝাতে হবে যে হ্যাঁ, এইটা হলে বোঝা যাবে তার অক্সিজেনের এন্ট্রিটা কম হচ্ছে, যেটা ডক্টর সরকার বলছেন যে এই মানুষগুলোর অক্সিজেন স্যাচুরেশন বোঝার জন্য আমরা কি পারবো দিল্লির প্রত্যেকটা পরিবারে বা প্রত্যেকটা মহল্লায় একটা দুটো করে ওই পালস অক্সিমিটার একটা ছোট্ট যন্ত্র দিয়ে বলতে যে এটা আপনারা পরিচর্যা করুন, ইলেকট্রনিক্যালি ভেরি সিম্পল ডিভাইস, যে কত পালসেট আছে, কত অক্সিজেন স্যাচুরেশন আছে, আমরা জানি 94 থেকে নিচে যদি হয়ে যায় অক্সিজেন স্যাচুরেশন, এইটা যদি আমরা করতে পারি, অর্থাৎ আমি যেটা বারংবার বলতে চাই যে এই যে ধরুন যারা কোভিড ফাইটার, যারা
কোভিড জয় করে ফিরে এসছেন, পাড়ায় পাড়ায় আছেন, বিভিন্ন ক্লাবে আছে, বিভিন্ন ক্লাব যারা আমাদের কাছে অর্থ সাহায্য তাদের তাদেরকে যোগ আমরা করতে কেন হবে। করতে পারবো না যে আপনারা এগিয়ে আসুন, কমিউনিটির মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করুন, একটু একটু দেখভাল করুন যে কার কোনো ঠিক, কমপ্লিকেশন হচ্ছে, সঙ্গে আমি- অবশ্যই একটা স্ট্রং রেফারাল সিস্টেম, একটা আমি আসবো। এখানে আক্রান্ত রোগীকে নির্দিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য একটা অ্যাম্বুলেন্স যেন থাকে ভাই। একেবারে আমি আসবো দীপ্তেন্দ্র সরকারের কাছে যে আসলে সরকারি পরিকাঠামোর কতটা অভাব রয়েছে আমাদের রাজ্যের ক্ষেত্রে, আদৌ কি অভাব রয়েছে এই প্রশ্নে আসবো। একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর আপনাদের যেটা বলেছিলাম এর আগে, হ্যান্ড স্যানিটাইজার, চিকিৎসকদের সঙ্গে আমরা কথা বলবো, বিশেষজ্ঞদের সঙ্গে। হ্যান্ড স্যানিটাইজার চিনবেন কিভাবে, কোনটা সঠিক নাকি ঠকছেন, আমরা দেখাবো আপনাদেরকে কিভাবে হাতের কাছেই কিছু জিনিসপত্র থাকলেই আপনি বুঝতে পারবেন আপনার কেনা স্যানিটাইজার সঠিক কিনা। ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন। আমি ডাক্তার দীপ্তেন্দ্র সরকার, আপনার কাছে জানতে চাইবো যে সরকারি পরিকাঠামো মাঝে মধ্যেই প্রশ্নের মুখে পড়ছে, কারণ সেখানে স্টিগমা দেখা যাচ্ছে, মেডিকেল কলেজগুলোকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে, এবং অনেক চিকিৎসক বলছেন যে বেসরকারি হাসপাতালগুলোতে কোভিড বেড বাড়ানোর ব্যাপারে রাজ্য সরকার কেন তাদেরকে চাপ দিচ্ছে না, কি বলবেন? না, আমি প্রথমে বলি যে এই ধরনের প্যান্ডেমিক যেখানে আপনি 10 লক্ষ 11 লক্ষ লোককে ডিল করছেন এবং 90% লোক যেখানে মাইল্ড বা আসিমটোম্যাটিক, সেক্ষেত্রে হসপিটাল বেস ট্রিটমেন্টের বাইরে আপনাকে বেরোতেই হবে। এর বাইরে আপনি কোনোদিনই স্বাস্থ্য ব্যবস্থাকে ধরে রাখতে পারবেন না। তাহলে আপনাকে সবকটা হসপিটালকেই টেক ওভার করে নিতে হবে, নিয়ে বলতে হবে যে ক্যান্সারের চিকিৎসা আপাতত বন্ধ আছে, ডায়ালিসিস বন্ধ আছে, পুরো চিকিৎসাটাই কোভিডের জন্য হবে। সেটা এই মুহূর্তে করার মতো অবস্থায় ভারতবর্ষ নেই। আমি এই প্যান্ডেমিকটাতে 3 ভাবে দেখেছি, আমি মানুষের অ্যাটিটিউড 3 দিকে দেখেছি। প্রথম অ্যাটিটিউড হচ্ছে প্যানিক মোড, অর্থাৎ আমি ঘরের দরজা বন্ধ করে দিয়েছি, আমি 3 মাসে বেরোইনি, সারাদিনে 46 বার হাত ধুয়েছি। সেকেন্ড মোড কি? ডিনায়াল মোড। আরে ছাড় তো, চায়না থেকে তৈরি করেছে, ও ভ্যাকসিন ট্যাকসিন সব রেডি আছে, ধাপ্পাবাজি চলছে বলে মাস্তা নামিয়ে দিচ্ছে। একদম। খুব কম সংখ্যক লোক সায়েন্স মোডে চলেছে। সায়েন্স মোডই একমাত্র মোড এই প্যান্ডেমিক থেকে বাঁচার, এবং এই মোডটাকে যদি আপনাকে সম্বল করতে হয় তাহলে আপনাকে বিজ্ঞানের কথা শুনতেই হবে। এবং বিজ্ঞান আপনাকে WHO 3টে কথা বলেছে, এটা পরিষ্কার। যেদিন আগের দিন আপনি বলছিলেন টেড্রস কি বলেছে, টেড্রস 3টে কথা বলেছে: পার্টিসিপেশন অফ অ্যান ইন্ডিভিজুয়াল, লিডারশিপ কোয়ালিটি অ্যান্ড কমিউনিটি এম্পাওয়ারমেন্ট। ইন্ডিভিজুয়াল লেভেলে ওই বললাম প্যানিক, ডিনায়াল, সায়েন্স, এই 3টে মোডে চলছে। লিডারশিপ কোয়ালিটি একটা অ্যাভারেজ, কখনো দুর্দান্ত কখনো মাঝারি মানের চলছে, তারা WHO কথা শুনে কাজ করছেন। কমিউনিটি পার্টিসিপেশন ইজ 0। যত লোক আমফানে ত্রাণ নিয়ে গেছেন তার 1% লোকও কোভিড পেশেন্টের বাড়িতে খাবারটা পৌঁছে দেননি, এটা ফ্যাক্ট। যদি যত লোক আমফানের জন্য ফেসবুকে ছবি আপলোড করেছে তার 10% লোকও যদি ভাবতেন যে কোভিড পেশেন্ট অসুস্থ হলে আমি আমার ক্লাব থেকে একটা পিপিই পরে মেসোমশাইকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাব, তাহলে এত লোক মারা যেত না। বারবার আমরা এই কমিউনিটি পার্টিসিপেশনের কথা তুলছি, একেবারে গিয়ে সেখানে যদি একটা গোলাপ ফুল লাগিয়ে বলতো যে মেসোমশাই আপনি চিন্তা করবেন না, ভালো হয়ে যাবেন, দিয়ে নিচ থেকে দাঁড়িয়ে তার সাথে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করতো, তাহলে এই প্যান্ডেমিক এই জায়গায় পৌঁছতো না। সুতরাং আমরা সবসময় রাজনৈতিক নেতৃত্বকে দেশ দিতেই ভালোবাসি। এটা আজকের কথা বলছি না, এটা আপনি ফেরত চলে যান, অডিপাউস নাটকের প্রথমে সেফোক্লিস একই কথা বলছে যে নিশ্চয়ই কোনো বাইরের শক্তি এবং রাজনৈতিক নেতারা মিলে এই প্লেগটা ঘটিয়েছে, আমার কোনো দায় নেই। যা দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়, নরেন্দ্র মোদীর দায়, পিনরাই বিজয়নের দায়, আমার সমাজের প্রতি সাধারণ মানুষ দায় নিতে চান না। কিন্তু আপনি বলছেন বিজ্ঞানের পথেই চলতে হবে, সেই বিজ্ঞানের পথে চলতেই এবার আসবো স্যানিটাইজারে। এই যে স্যানিটাইজার দেখছেন, হ্যান্ড স্যানিটাইজার মুড়ি মুড়কির মতো বিক্রি হচ্ছে বাজারে, এই স্যানিটাইজার কি সঠিক? এই স্যানিটাইজার দিয়ে কি করোনা রোধ করা সম্ভব? কিভাবে বুঝবেন? হ্যাঁ, আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে স্যানিটাইজার আসল না নকল বুঝবেন কিভাবে, দেখুন। মহামারী জামানায় বাঁচতে হলে চাই হ্যান্ড স্যানিটাইজার।
নিউ নর্মাল জীবনে হাতে রাখতেই হবে স্যানিটাইজার, কিন্তু বাজারে তো মুড়ি মুড়কির মতো স্যানিটাইজার বিকোচ্ছে, নানা ব্র্যান্ডের, নানা রঙের। দোকান থেকে কোন স্যানিটাইজার কিনবেন আর কোনটা কিনবেন না? আপনার কেনা স্যানিটাইজারে কি 70% অ্যালকোহল আছে? আপনার কেনা স্যানিটাইজার করোনা ঠেকাতে পারবে? কোনটায় কতটা রয়েছে না রয়েছে সেটা আমাদের পক্ষে বোঝা সম্ভব না, কিন্তু একটা ব্র্যান্ডেড জিনিস যদি আপনি কেনেন তা একটা ব্র্যান্ডের একটা ভরসা থাকে। তাহলে কিভাবে বুঝবেন কোন স্যানিটাইজার কেনা উচিত? ঘরে বসে সহজ উপায়ে জানতে পারবেন স্যানিটাইজারের সঠিক পরিমাণ অ্যালকোহল রয়েছে কিনা। স্যানিটাইজার চিনতে একটি পাত্রে জল নিয়ে তার মধ্যে একটু ধুলো ফেলুন। ধুলো মেশানো জলে 1 ফোঁটা স্যানিটাইজার দিন। স্যানিটাইজার কার্যকরী হলে জলের উপরের ধুলো সরে যাবে। অ্যালকোহলিক যেসব স্যানিটাইজার আছে এগুলোর মধ্যে যেটা যেটা আপনি কিনছেন সেটাতে অ্যাটলিস্ট উল্টে বোতলটায় দেখে নিন যার অ্যালকোহল কন্টেন্ট কত আছে। মিনিমাম 60 to 70% ওপরে থাকতে হবে। ভরসার জন্যে দাম যখন এক, তখন আমি সবচেয়ে ভালো কোম্পানির যেখানে ক্লোরোহেক্সিডিন বা ইথানল বা আইসোপ্রোপাইল অ্যালকোহল আছে কিনা, আর যেটা বেসিক স্ট্যান্ডার্ড বলা আছে 70% আছে কিনা, ওটা কিনবো না কেন? তাই কেনার আগে ঠিক মতো যাচাই করে নিন স্যানিটাইজার। সম্ভব না হলে ঘরে বসেই যাচাই করে নিন আপনার কেনা স্যানিটাইজারের গুণমান। ক্যামেরা অসিত দাসের সঙ্গে ইরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা। এই জনস্বাস্থ্যের মধ্যে এই স্যানিটাইজার এখন চলে এসেছে। আমি ডাক্তার বণিক আপনার কাছে জানতে চাইবো, একবার কিনে ফেললাম, 150 টাকা খরচ করে ফেললাম, তারপরে এসে ধুলোয় আমি সেটা নকল না আসল সেটা বোঝার থেকে আগে দোকানে যখন কিনছি তখনই আমি কি কি মানদণ্ড দেখে আমি স্যানিটাইজার কিনবো? অত্যন্ত সঙ্গত প্রশ্ন, কিন্তু দুর্ভাগ্যজনক হিসেব। ডক্টর দীপ্তেন্দ্র সরকার যেটা বলছিলেন না, ওই ডিনায়াল মোড, সায়েন্স মোড, আমরা সায়েন্স ভুলতে বসেছি। এই যে স্যানিটাইজার গুলো বলছেন, এক শ্রেণীর মানুষ কিন্তু আমাদের এই প্যান্ডেমিকের সুযোগ নিয়ে ব্যবসা করছে, তারা তাদের মুনাফার কথা ভাবছেন। এবং অত্যন্ত দুঃখজনক হলো সত্যি, এই মুনাফা লোভীদের মধ্যে কিন্তু আমাদের দেশের সরকারও আছেন। আমাদের দেশে এখন জিএসটি সোনা কিনতে গেলে 3%, স্যানিটাইজারের ক্ষেত্রে 16%। আমাদের কোনো ট্রেডমার্ক নেই, স্যানিটাইজারে কোনো আর্ট মার্ক বা অন্য কোনো আইএসআই মার্ক কিছু নেই। আমরা শুধু জানি স্যানিটাইজার সেইটাই করোনা সংক্রমণে আমাদের সাহায্য করতে পারে যাতে অ্যালকোহল 70% বা তার বেশি আছে। এই অ্যালকোহল এই আমার হাতে যে স্যানিটাইজারটা আছে সেখানে লেখা আছে ওয়ার্ল্ড রেকমেন্ডেড বাই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এই লেখাটা থাকলেই কি সব ঠিক হয়ে গেল? সত্যি না, আমাকে দেখে নিতে হবে তার কম্পোজিশনটা W/W বা V/W তে 70% আইসোপ্রোপাইল অ্যালকোহল আছে কিনা। এই যে অ্যাপ্রুভ বাই অর রেকমেন্ডেড বাই WHO এই জাতীয় কথাগুলো লেখার দরকার নেই। আমার দরকার আছে কন্টেন্ট কতখানি আছে। আর একটা জিনিস যেটা আমি বলতে চাই, এই স্যানিটাইজার জাতীয় জিনিসের এই কোয়ালিটি চেকের কোনো ব্যবস্থা আমাদের দেশের সিস্টেমের মধ্যে এখনো ইনকর্পোরেটেড হয়নি। আমরা দাবি করতে চাই যে আমাদের দেশের ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া যিনি আছেন বা তার যে অফিস আছে, তারা কেন এই স্যানিটাইজার বা আরেকটি অত্যন্ত প্রাসঙ্গিক জিনিস, এই যে মুখে লাগিয়ে আছি মাস্ক, এই মাস্কগুলো আজকের বাজারে রং বেরঙের নানা রকমের চরিত্রের, শুধুমাত্র সৌন্দর্য বর্ধন করার জন্য না, এটারও যে একটা কার্যকারিতা আছে, তারও যে একটা স্ট্যান্ডার্ড থাকা উচিত। এইখানেই আমার প্রশ্ন থাকবে আগামী বিরতির পর, যে ফ্যাসাই আছে খাদ্য সামগ্রীর জন্য, আইএসআই আছে অন্যান্য জিনিসপত্রের জন্য, তাহলে ইমিডিয়েট এই মাস্ক এবং স্যানিটাইজারের জন্য সেই রকম একটা সিলমোহর দরকার কিনা, সরকার ইমিডিয়েট কোনো ব্যবস্থা নিতে পারে কিনা, এই প্রশ্ন নিয়ে আসবে একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন। গোষ্ঠী সংক্রমণ নিয়ে প্রশ্ন উঠছে, এদিকে দেশেও বাড়ছে আক্রান্তের সংখ্যা, রাজ্যেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। আজকে 24 ঘন্টায় 2000 ছাড়িয়ে গেল একদিনে করোনা আক্রান্তের সংখ্যা 2198। গত 24 ঘন্টায় এ রাজ্যে মৃত্যু হয়েছে গত 24 ঘন্টায় 27 জনের। আমি স্যানিটাইজারের প্রসঙ্গে আসবো সংক্রামক রোগ বিশেষজ্ঞ দেবকিশোর গুপ্তর কাছে। ডাক্তার গুপ্ত, স্যানিটাইজার আমরা যেভাবে ব্যবহার করছি, কবার দিনে ব্যবহার করতে হবে? কতবার আমাকে স্যানিটাইজার ব্যবহারের সঙ্গে সঙ্গে আর কোনো প্রিকশন নিতে হবে কিনা? হ্যাঁ, এখানে দেখুন কবার বলাটা কিন্তু মুশকিল। এক্ষেত্রে একটা জিনিসই মাথায় রাখতে হবে, যেটা আমরা অনেক সময় প্রথম দিকে প্রমোশনে শুনছেন যে প্রত্যেক ঘন্টায় হাত ধুন, সেটার থেকেও কিন্তু আমি বলবো অনেক বেশি দরকার যখনই কোনো জায়গায় টাচ করছেন তারপরে হাত ধুন।
এবং সেই কোনো ঘন্টায় যদি কোথাও টাচ না করেন দরকার নেই, কিন্তু যখনই কোনো সারফেসে টাচ হচ্ছে তারপর কিন্তু সবসময় এটা চান্স থাকে সেই হাতটা চোখে বা নাকে দেওয়ার, তখনই তার আগে একবার হ্যান্ড স্যানিটাইজার ইউজ করুন। এবং হ্যান্ড স্যানিটাইজার শুধু নয়, ডেফিনেটলি তার সঙ্গে আরো অনেক প্রিকশনস গুলো সঙ্গে সঙ্গে নিতে হবে, যেমন মাস্ক পরা এবং সঠিক মাস্ক পরা, সঠিকভাবে মাস্ক পরা, এবং পাবলিক প্লেস এড়িয়ে চলা, ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করা। এবার এই প্রথমের যে আপনি যে প্রসঙ্গটা শুরু করেছেন সেটা আমি একটু জাস্ট শুনিয়ে দিতে চাই। তার কারণ হচ্ছে যে স্যানিটাইজার সঠিক কিনা বুঝবো কি করে? WHO কিন্তু স্যানিটাইজার ক্রিয়েট করে না, কাজে WHO সার্টিফাইড স্যানিটাইজার এই কথার কোনো মানে নেই, বরং এরকম লেখা কোম্পানি ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন তোলে। এবং সেক্ষেত্রে আমরা আইডিয়ালি যেটা দেখা উচিত ছিল সেটা হচ্ছে লেভেল ক্লেম, মানে এই কোম্পানির এই লেভেলে স্যানিটাইজার যেটা লেখা আছে তাতে যা আছে তাতে এক্স্যাক্টলি XYZ এই সবকটা ব্যাকটেরিয়া ভাইরাস মারছে কিনা তার সার্টিফিকেট। কিন্তু করোনার সময় সেই সার্টিফিকেট বা এখন যে লেভেলে প্যান্ডেমিক সেটা এখন অসম্ভব ব্যাপার। সেই জন্য WHO কিন্তু লোকাল প্রোডাকশনে জোর দিয়েছে। লোকাল প্রোডাকশনে আইসোপ্রোপাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল, হাইড্রোজেন পারঅক্সাইড বেস দুরকম ফর্মুলেশন করা যায়, কিন্তু তাতেও কিন্তু লেখা আছে কোয়ালিটি কন্ট্রোলের একটা ভূমিকা আছে, অ্যালকোহল মিটার দিয়ে চেক করা। সেই জিনিসটা কিন্তু আমরা যেন ভুলে না যাই। কোয়ালিটি কন্ট্রোল অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, যতই আমরা লোকাল প্রোডাকশন করি না কেন। ডাক্তার সরকার, ডাক্তার কুণাল সরকার, মানে ইমিডিয়েট আমাদের এই রকম সিলমোহর দরকার কিনা, যেটা বিরতির আগে বলছিলাম, ফ্যাসাই আছে, ISI আছে, ওই রকম ধরনের মাস্কেও এবং স্যানিটাইজারেও। দেখুন, সেটা করতে পারলে দেখো অয়োধনা তো ভালোই হবে, কিন্তু সেটা কতটা ব্যুরোক্রেসি হবে আর কতটা কোয়ালিটি কন্ট্রোল হবে এইটা নিয়ে একটা সন্দেহ থেকে যায়। তবে যদি সেটা করা যায়, ডেফিনেটলি এনি কোয়ালিটি কন্ট্রোল ইন ফার্মাসিউটিক্যাল ইজ ওয়েলকাম। আমি আগের প্রসঙ্গের একটা ছোট কথা বলতে চাই। সে কথাটা হলো যে আমরা ভারতবর্ষের এখনো প্রত্যেকটা মেজর শহরে উইদাউট এনি এক্সেপশন অ্যাকিউট বেড ক্রাইসিস দেখেছি, অ্যাকিউট ল্যাক অফ কোঅর্ডিনেশন বিটুইন ডিজিজ বার্ডেন অ্যান্ড হেলথ কেয়ার ক্যাপাসিটি দেখেছি। তো জন মেনার্ড কিনস একসময় একটা কথা বলেছিলেন যে ইন দ্য লং রান উই আর অল ডেড। তো তার উপর নির্ভর করে কিন্তু সেই দার্শনিকতার উপর নির্ভর করে আমাদের হেলথ কেয়ার ক্যাপাসিটি বিল্ডিং করলে এই মুহূর্তে ভুল হবে। সুতরাং আমি নিশ্চয়ই সবাইকে অনুরোধ করব, আজকে মুখ্য সচিব একটা কথা বলেছেন যে আমরা বেড দিয়ে করোনার সঙ্গে পাল্লা দিচ্ছি। করোনার সঙ্গে বেড দিয়ে পাল্লা দেওয়া যাবে না, প্রিভেনশন দিয়ে করোনার সঙ্গে পাল্লা দিতে হবে। এবং at this stage আমাদের জানতে হবে not one place in India has been free of that chaos. সুতরাং আমরা বাস্তবসম্মতভাবে এটা করি। আজকে পশ্চিমবঙ্গের টেস্ট পজিটিভিটি রেট ইজ in excess of 16%, সেটা একটা অশনি সংকেত। একেবারে আমি খুব সংক্ষেপে আমি ডাক্তার বণিকের কাছে যাব যে আজকে যে তথ্যটা দিলাম 27 জনের মৃত্যু, মোটামুটি গড়ে 24 থেকে 26 থাকছে মৃতের সংখ্যা, এবং তার সঙ্গে 2000 ছাড়িয়ে গেল। খুব সংক্ষেপে জানতে চাইবো কি অবস্থা ভাবছেন আপনি, চিন্তা করছেন কলকাতা বা পশ্চিমবঙ্গের, খুব সংক্ষেপে। দেখুন, এই অবস্থা তো কখনোই আমাদের আশাপ্রদ নয়। আমরা আরো খারাপ কিছু দেখছি না, এটাই হচ্ছে আমাদের কাছে অনেকটা পাওয়া। আমি যেটা বলতে চাই, আজকে দাঁড়িয়ে আমাদের কিন্তু সর্বত চেষ্টা করতে হবে 3টে কাজ। একটা হচ্ছে যাতে আর না ছড়ায়, তার জন্য স্বাস্থ্যবিধির কথাগুলো বলছি, সেগুলো যাতে মানে সর্বস্তরের মানুষের উদ্যোগ নিতে হবে। তার চাইতে বড় কথা হচ্ছে আমরা যারা ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে কাজ করছি, ডাক্তার, স্বাস্থ্যকর্মী, পুলিশ কর্মী, সাফাই কর্মী, তাদের মনোবল অক্ষুণ্ণ অটুট রাখতেই হবে। তারা কিন্তু মানসিকভাবে ভেঙে পড়ছেন চাপের কাছে, যে পরিমাণে কেওটিক কন্ডিশনের মধ্য দিয়ে প্রত্যেক দিন আমার একজন সহকর্মী এবং কমিউনিটি পার্টিসিপেশন, এটার বারবার আপনারা বলছেন, এটাই যেন প্রশাসনের নজরে আসে। কমিউনিটি পার্টিসিপেশন যদি হয় তাহলে হয়তো সংক্রমণটাও অনেকটাই রোধ করা যাবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় থাকার জন্য। শেষ করতে করতে আপনাদের দেখাবো স্যানিটাইজারেও দরকার সতর্কতা। রাস্তার ধারে কোথাও টুলে, কোথাও টেবিলে সারি সারি স্যানিটাইজার, নাম না জানা নানা সংস্থার হাজারো স্যানিটাইজার। এসব কি সত্যি কাজে দেয়? প্রচুর কোম্পানির নতুন স্যানিটাইজার বেরিয়েছে, আমরা নিজেরাই বুঝতে পারছি না।
যে কোনটা আসল কোনটা না বলে। সেখানে আমাদের পকেটে যে স্যানিটাইজারটা রয়েছে, আমরা যে কোনো জিনিসটা টাচ করছি আমরা নিজেই বুঝতে পারছি না সেখানে করোনা আছে না নেই। এটা ভালো কি খারাপ আমরা তো জানি না, সাধারণত লোকে কিনছে বলে আমাদেরকেও কিনতে হচ্ছে। বাজারে প্রচুর বেরিয়ে গিয়েছে অন্য কোম্পানি, হাটে বাজারে বিক্রি হচ্ছে, তারপর দেখাচ্ছে যে দাম কম, পার্সেন্টেজ ঠিকঠাক হয়তো পাচ্ছে না, তাতে ক্ষতি ছাড়া ভালো হবে না আশা করা যায়। করোনা যুদ্ধে কোন স্যানিটাইজার ব্যবহার করতে হবে বুঝবেন কিভাবে, কি বলছেন চিকিৎসকরা? বেশিরভাগই বিজ্ঞানসম্মত নয়, কারণ স্যানিটাইজেশনের যে অ্যালকোহলের পরিমাণটা 75% থেকে 80% অবশ্যই থাকা উচিত। ভালো কোম্পানি যে সেইভাবে বের করছে সেরকম তো নয়, সবাই বের করে দিচ্ছে একটা। কম্পোজিশনটা আপনাকে চেক করতে হবে, যেটা অ্যালকোহল মোর দেন 70% থাকতে হবে। তো তাই জন্য অবভিয়াসলি আপনাকে ভালো কোম্পানি আর অলওয়েজ ওষুধের দোকান থেকে কিনতে হবে। করোনা সতর্কতায় স্যানিটাইজার ব্যবহারেও সতর্কতা জরুরি। নিউজ 18 বাংলা।